আজকের এই এক্সপ্লেইনারে সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন একটা ভাষা শেখার কথা উঠলেই প্রথমে আমাদের মাথায় কি আসে? হ্যাঁ, লম্বা লম্বা শব্দের তালিকা মুখস্থ করা। কিন্তু মজার ব্যাপার হলো শুধু শব্দ মুখস্থ করলেই কিন্তু কাজ শেষ হয় না। আজকে আমরা এই সাধারণ শব্দের তালিকাকেই একেবারে বাস্তব আর দৈনন্দিন জীবনের একটা দারুণ গাইডে বদলে ফেলব। চলুন ভাষা শেখার এই পুরো যাত্রাটাকে আরও একটু জীবন্ত আর প্রয়োগমুখী করে তুলি। আচ্ছা, চলুন এবার মূল বিষয়ে ঝাঁপিয়ে পড়া যাক। আজকে আমাদের পুরো আলোচনাটাকে আমরা 5টা ধাপে ভাগ করেছি: অভিবাদন এবং বিদায়, ব্যক্তিগত অনুভূতি প্রকাশ, সাধারণ প্রতিক্রিয়া, সাহায্য ও অনুরোধ এবং সবশেষে ক্যাজুয়াল বনাম পোলাইট ভাষার ব্যবহার। এভাবে পরিস্থিতি অনুযায়ী ছোট ছোট গ্রুপ করে শিখলে যে কোনো নতুন ভাষা খুব সহজে আমাদের মস্তিষ্কে গেঁথে যায়। 1 নম্বর ধাপ, অভিবাদন ও বিদায়, অর্থাৎ যে কোনো কথোপকথনের একেবারে শুরুটা। একবার সকালের কথা কল্পনা করা যাক। সকালে বাইরে বের হয়ে পরিচিত কারোর সাথে দেখা হলো, তখন কিভাবে সম্বোধন করতে হবে, কিংবা কাজ শেষে বিদায় নেওয়ার সময় আবার কবে দেখা হবে সেই পরিকল্পনা কিভাবে করা যায়। একটা সাধারণ দিনের শুরু আর শেষের এই ছোট ছোট বাক্যগুলোই কিন্তু মানুষের সাথে আমাদের সম্পর্ক গড়ে তোলে। যেমন ধরুন, একেবারে সকালে বলা শুভ সকাল বা ওহাইও গোজাইমাস থেকে শুরু করে সন্ধ্যায় বলা শুভ সন্ধ্যা বা কোনবান্নোয়া দিয়ে দিনের বিভিন্ন সময় সুন্দরভাবে অভিবাদন জানানো যায়। কারো সাথে প্রথমবার পরিচয় হলে আয়াতে ইয়োকাত্তা অর্থাৎ দেখা হয়ে ভালো লাগলো বলাটা কিন্তু ভীষণ চমৎকার একটা অভ্যাস। এরপর যখন বিদায় নেওয়ার সময় চলে আসে তখন হাসি মুখে গেনকি দেনে বা ভালো থেকো বলা যায়। আর হ্যাঁ, পরবর্তীতে আবার দেখা বা কথা বলার পরিকল্পনা থাকলে মাতা আতো দে অর্থাৎ পরে দেখা হবে, কিংবা জেহি আইমাস্য বা অবশ্যই দেখা হবে ব্যবহার করা যায়। খেয়াল করলে দেখা যাবে এই ছোট ছোট বাক্যগুলো খুব স্বাভাবিকভাবেই একটা কথোপকথনের শুরু থেকে শেষের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। 2 নম্বর ধাপ, ব্যক্তিগত অনুভূতি প্রকাশ, মানে নিজের মনের বা শরীরের অবস্থা জানানো। অভিবাদনের পর্ব তো শেষ। এরপর কথোপকথন স্বাভাবিকভাবেই নিজের বর্তমান অবস্থার দিকে মোড় নেয়। যেমন বাইরের আবহাওয়া কেমন, কিংবা আজ কাজের চাপ কেমন যাচ্ছে। সত্যি বলতে পৃথিবীর যে কোনো প্রান্তেই কথোপকথন শুরু করার ক্ষেত্রে এগুলো একদম পারফেক্ট টপিক হিসেবে কাজ করে। এই ছোট কথাগুলো দিয়েই খুব সহজে অন্যের সাথে যুক্ত হওয়া যায়। এখানকার বাক্যগুলোর সাজানো গোছানো দিকটা বেশ কৌতূহলোদ্দীপক। প্রথমে চারপাশের তাপমাত্রা বা আবহাওয়া নিয়ে কথা বলা যায়। যেমন তোতেমো সামুই অর্থাৎ খুব ঠান্ডা, বা তোতেমো আতসুই মানে খুব গরম। এরপরই আসা যেতে পারে কাজের কথায়। খুব ব্যস্ত থাকলে বলা যায় তোতেমো ইসোগাশি অর্থাৎ খুব ব্যস্ত। আর সেই ব্যস্ততার কারণে যদি খুব ক্লান্ত লাগে তখন সুকারেতা বলে নিজের অবস্থার কথা বোঝানো যায়। তবে দিন শেষে সব কাজ গোছানো হয়ে গেলে জুনবি দেখি মাস্তা বা আমি প্রস্তুত এবং উরেশি অর্থাৎ আমি খুশি বলে চমৎকার ইতিবাচক অনুভূতি প্রকাশ করা যায়। 3 নম্বর ধাপ, সাধারণ প্রতিক্রিয়া এবং উত্তর, অর্থাৎ শুধু বলাই নয়, মনোযোগ দিয়ে শোনাটাও যেখানে জরুরি। একটা ব্যাপার কি, শুধু নিজে একটানা কথা বলে গেলেই কিন্তু হয় না। সামনের মানুষটির কথায় কিভাবে সাড়া দিতে হবে সেটা জানাও ঠিক সমানভাবেই গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট প্রতিক্রিয়া বা রিয়াকশনগুলোই মূলত যে কোনো কথোপকথনকে বাঁচিয়ে রাখে। কথোপকথন একেবারে জমিয়ে রাখতে বেশ কিছু দারুণ বাক্য ব্যবহার করা যায়। কেউ কিছু বললে যদি তাতে পুরোপুরি সম্মতি থাকে তখন সানসেই দেস অর্থাৎ আমি রাজি বা সোনো তোরি মানে একদম ঠিক বলা যায়। আবার আড্ডার মাঝখানে একটু মজা করতে চাইলে জোদান দায়ো বা মজা করছিলাম বলা যেতে পারে। কারো কথায় চমকে গেলে হন্ত অর্থাৎ সত্যি দারুণ কাজ করে। এই সম্মতি আর প্রশংসাসূচক বাক্যগুলো যিনি কথা বলছেন তাকে প্রচুর উৎসাহ দেয়। আর হন্তনি আরিগাতো বলে অনেক ধন্যবাদ জানানো তো যে কোনো ভাষারই সবচেয়ে সুন্দর রীতির একটা, তাই না? আর এই স্লাইডটা চমৎকারভাবে তুলে ধরছে জাপানি ভাষার অত্যন্ত জনপ্রিয় এবং আবেগময় একটা প্রকাশভঙ্গি, সুগোই। কোনো কিছু দেখে মুগ্ধ হলে বা ভীষণ অবাক হলে তাৎক্ষণিকভাবে দারুণ বোঝাতে এই একটা মাত্র শব্দ একেবারে জাদুর মতো কাজ করে। এটি যে কোনো কথার মাঝে অভাবনীয় একটা এনার্জি আর উচ্ছ্বাস যোগ করে দেয়। এছাড়াও আরও বেশ কিছু শব্দ আছে যা কথোপকথনে বাড়তি একটা মাত্রা আর নিজস্ব মতামত যোগ করে। খুব সুন্দর কিছু দেখলে তোতেমো খিরেই বা অবিশ্বাস্য কিছু শুনলে শিনজিরারে নাই। কোনো কাজ খুব সহজ মনে হলে তোতেমো কান্তান, আর অনেক কঠিন হলে তোতেমো মুজুকাশি বলা যেতে পারে।
আর অসাধারণ কিছু বোঝাতে সাইকো ব্যবহার করা যায় এই শব্দগুলো দিয়ে খুব সহজেই নিজের পছন্দ বা বিস্ময়ের মাত্রা নিখুঁতভাবে প্রকাশ করা সম্ভব কিন্তু সবসময় তো আর সবকিছু সহজ বা পরিচিত হয় না তাই না নতুন পরিবেশে এমন অনেক কিছুই থাকতে পারে যা অজানা নতুন কিছু দেখলে বা না বুঝলে স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে করেও আনা নেই বা এটা কি ঠিক এই কৌতূহল বা জিজ্ঞাসার জায়গাটি থেকেই আমাদের পরের পরিস্থিতিটা তৈরি হয় 4 নম্বর ধাপ সাহায্য ও অনুরোধ যখন পরিস্থিতি একটু জটিল হয়ে যায় আর দরকারি কিছু বাক্য প্রয়োজন হয় নতুন কোনো ভাষা শেখার ক্ষেত্রে এই বাক্যগুলো সবচেয়ে বেশি কাজে লাগে বলা যায় এগুলো হলো এক ধরনের সেফটি নেট বা সুরক্ষা জাল যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় তখন একটু বিনীতভাবে ওয়াকারিমা সেনদেশতা বা আমি বুঝতে পারিনি বলা যায় সাথে ইউক্কুরি হানাসতে কুদাসাই বলে একটু ধীরে বলুন অনুরোধ করা যেতে পারে প্রয়োজন হলে চত্ত মাত্তে কুদাসাই বলে একটু অপেক্ষা করতে বলা বা কোনো বিপদে পড়ে গেলে তাস্কেতে কুদাসাই বলে সাহায্য চাওয়া খুবই দরকারি আর ভুল হলে গোমেন্না সাই অর্থাৎ দুঃখিত বলা তো শিষ্টাচারের একদম অবিচ্ছেদ্য একটা অংশ আবার সামনের মানুষটিকে আশ্বস্ত করতে বা কাজের গতি ঠিক রাখতেও কিছু বাক্য ব্যবহার করা যায় কাউকে শান্ত করতে অচিত চুইতে আর চিন্তা দূর করতে শিনপাই সেনাইদে বা আনশিন শীতে কুদাসাই বলা হয় নিজে কোনো কিছুর চেষ্টা করতে চাইলে গাম্বারি মাস বলা যায় কাউকে সাবধানে যেতে বলতে কিয়ৎসুকেতে খুবই প্রচলিত একটা বাক্য মূলত এই বাক্যগুলো দিয়ে একটা কথোপকথন খুব সুন্দরভাবে পরিচালনা ও সমন্বয় করা যায় 5 নম্বর ধাপ ক্যাশুয়াল বনাম পোলাইট ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রেক্ষাপট তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ভাষার এই সামাজিক প্রেক্ষাপট এই যে এতক্ষণ ধরে এত বাক্য নিয়ে বিশ্লেষণ করা হলো এগুলোর বেশিরভাগই কিন্তু ক্যাজুয়াল জাপানিজ বা সাধারণ রূপ এগুলো বন্ধু পরিচিত মানুষ বা সমবয়সীদের সাথে ব্যবহারের জন্যই সবচেয়ে ভালো মানায় কিন্তু পরিস্থিতি যদি ভিন্ন হয় যেমন শিক্ষক সিনিয়র কোনো ব্যক্তি বা কোনো অফিসিয়াল জায়গায় কথা বলতে গেলে তখন অবশ্যই পোলাইট ফর্ম বা মার্জিত রূপ ব্যবহার করতে হবে কারণ ভাষা তো শুধু কিছু শব্দের সমষ্টি নয় এটি সম্মান এবং সামাজিক পরিস্থিতির উপর গভীরভাবে নির্ভরশীল নতুন একটা ভাষা শেখার এই পুরো প্রক্রিয়াটা সত্যিই একটা অসাধারণ রোমাঞ্চকর যাত্রা ব্যাংকীয় শীতেইমাস বা আমি শিখছি এই ছোট্ট কথাটার মধ্যে কি প্রবল একটা ইতিবাচক শক্তি লুকিয়ে আছে ভেবে দেখেছেন শুরুতে ভুল হওয়াটা খুব স্বাভাবিক তবে এই শেখার আগ্রহটা ধরে রাখাটাই আসল ব্যাপার প্রতিদিনের একটু অনুশীলনের মাধ্যমেই কিন্তু ধীরে ধীরে ভাষার উপর দক্ষতা চলে আসে একটা নতুন ভাষা মানেই একটা নতুন সংস্কৃতির দরজা খুলে যাওয়া তো এতগুলো প্রয়োজনীয় বাক্যের মধ্যে কাল সকালেই প্রথম কোন জাপানি বাক্যটা বাস্তবে প্রয়োগ হতে যাচ্ছে